আজকে আমরা একটু কথা বলবো মানে ২০২৫ সালে কলকাতায় আইভিএফ বা টেস্ট টিউব বেবির খরচাটা ঠিক কেমন হতে পারে আর কি অপশনস আছে। আমাদের কাছে কিছু নতুন রিপোর্ট আর ক্লিনিকের ডেটা আছে একেবারে এই জুলাই মাসের ২২ তারিখের। উদ্দেশ্যটা হলো যারা এই চিকিৎসার কথা ভাবছেন তাদের খরচার একটা স্পষ্ট ধারণা দেওয়া, তাই তো? একদম। আইভিএফ এর বিষয়টা তো আমরা জানি, মানে ল্যাবে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করে গর্ভে স্থাপন করা। আর কলকাতা কিন্তু এর জন্য বেশ পপুলার হচ্ছে, কারণ এখানকার ক্লিনিকগুলো ভালো, সাকসেস রেট বেশ হাই, মানে প্রায় 85% পর্যন্ত। ও আচ্ছা। হ্যাঁ, আর দামটাও দেখুন অন্যান্য মেট্রো শহরের চেয়ে প্রায় ৫০-৭০% কম। সত্যি? এত কম কেন বলুন তো? সম্ভবত এখানে ক্লিনিক চালানোর খরচাটা কম, আর অনেকগুলো সেন্টার হওয়ায় একটা কম্পিটিশনও আছে, দামটা তাই হয়তো কিছুটা নিয়ন্ত্রণে। আচ্ছা, তার মানে ২০২৫-এ কলকাতায় একটা মোটামুটি আইভিএফ সাইকেলের খরচ দাঁড়াচ্ছে ৬০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা। এই রেঞ্জটা তো বেশ বড়। ঠিক। এর অনেকগুলো কারণ আছে, খরচার পার্থক্যটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন? যেমন ধরুন ক্লিনিকটা কোথায়। সল্টটেকের একটা ক্লিনিকে যা খরচ, হয়তো হাওড়া বা ব্যারাকপুরের দিকে গেলে 20% কম হতে পারে। ও, লোকেশন একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। আর চিকিৎসার জটিলতা, বেসিক আইভিএফ নাকি তার সাথে আরও কিছু লাগছে। ধরুন যদি জেনেটিক টেস্টিং দরকার হয় ভ্রূণের, তাহলে কিন্তু খরচটা প্রায় ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বেড়ে যেতে পারে। বাবা! আর ওষুধের খরচ, ওই হরমোন ইনজেকশনগুলোর কথা বলছি না, হ্যাঁ। হ্যাঁ, সেটাও একটা বড় অংশ। মোটামুটি ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা তো লাগতেই পারে। আবার কটা সাইকেল লাগছে সেটাও তো একটা ব্যাপার। সাধারণত ১ থেকে ৩টে সাইকেল লাগে অনেকের। ঠিক। আর যদি ডোনার এগ বা ডিম্বাণু লাগে তাহলে অতিরিক্ত প্রায় ১,২৫,০০০-এর বেশি লাগতে পারে। আর সারোগেসি হলে তো এখনকার যা নিয়ম ২০২৫-এর, তাতে প্রায় ৮ লাখ থেকে শুরু। বুঝলাম। আচ্ছা, টেকনোলজির কথায় আসি। শুনছি এখন নাকি এআই ব্যবহার করে এমব্রায়ো সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ, একদম। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভালো ভ্রূণ বেছে নেওয়া, এইসব অ্যাডভান্স টেকনোলজি খরচাটা একটু বাড়ায় ঠিকই, কিন্তু সাফল্যের হারটাও অনেকটা বাড়িয়ে দেয়, প্রায় 85% পর্যন্ত। এতে বারবার চেষ্টার খরচ, টেনশন এগুলো কমে। সেটা ঠিক। তবে মনে রাখতে হবে, এই সব কিছুর পরেও কিন্তু কলকাতার খরচাটা ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে 20-30% কম থাকছে। আচ্ছা, খরচের এই জটিলতার মধ্যে বিভিন্ন ধরনের আইভিএফ আর সেগুলোর আনুমানিক খরচটা যদি একটু ভেঙে বলেন, ২০২৫ অনুযায়ী। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, বেসিক বা স্ট্যান্ডার্ড আইভিএফ তো বললাম ওই ৬০,০০০ থেকে ১.৫ লাখ। যদি মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে, শুক্রাণুর সমস্যা, তখন আইসিএসআই করা হয়। একটা শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুতে ইনজেক্ট করা হয়। সেটার খরচ কেমন? সেটার খরচ একটু বেশি, ধরুন ১,৩০,০০০ থেকে ১,৯০,০০০-এর মতো। আচ্ছা। ডোনার ডিম্বাণু লাগলে খরচাটা ২ লাখ থেকে ৩ লাখ ছুঁতে পারে। আর ওই জেনেটিক টেস্টিং পিজিডি, পিজিএস? হ্যাঁ, ভ্রূণের জেনেটিক ডিফেক্ট টেস্ট করলে সেটার খরচ ১.৫ লাখ থেকে ২.৫ লাখ। এছাড়াও ধরুন ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার বা এফইটি, আগে তৈরি করে রাখা ভ্রূণ পরে ট্রান্সফার করা, সেটার জন্য অতিরিক্ত ৫০ থেকে ৮০,০০০ লাগতে পারে। বাপরে! এত খরচের কথা শুনে তো অনেকেই একটু পিছিয়ে যেতে পারেন। খরচ কমানোর কি কোনো উপায় আছে কলকাতাতে? কিছু উপায় তো আছেই। অনেক ক্লিনিক কিন্তু প্যাকেজ ডিল দেয়, তাতে হয়তো 10% সেভ হতে পারে। আর সরকারি সাহায্য, আয়ুষ্মান ভারত বা এরকম কিছু? হ্যাঁ, আয়ুষ্মান ভারতের আওতায় কিছু সরকারি হাসপাতালে কম আয়ের পরিবারদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়ার সুযোগ আছে। তবে সেটা কিভাবে পাওয়া যাবে তার প্রসেসটা একটু জেনে নিতে হবে। নির্দিষ্ট হাসপাতাল আর নির্দিষ্ট শর্ত আছে? একদম। আর প্র্যাক্টর মতো কিছু অ্যাপেও মাঝে মাঝে ডিসকাউন্ট পাওয়া যায়। শহরতলির ক্লিনিকে খরচ কম বললেন, সেটা কি একটা ভালো অপশন, বা ধরুন ইএমআই? হ্যাঁ, শহরতলির ক্লিনিকে খরচ কম হতে পারে, তবে যাওয়ার আগে সেখানকার পরিষেবা, সাকসেস রেট এগুলো ভালো করে দেখে নেওয়া দরকার। আর ইএমআই বা লোনের সুবিধা এখন অনেক সেন্টারই দিচ্ছে। টেলিকনসালটেশন করেও কি খরচ কমে? কিছুটা তো বটেই। অন্তত প্রাথমিক আলোচনা বা কিছু ফলো আপের জন্য যাতায়াতের খরচটা বাঁচে। আচ্ছা, ইন্স্যুরেন্স বা বীমা কি আইভিএফ কভার করে?
এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। দেখুন, কাভারেজটা এখনও খুবই লিমিটেড সত্যি বলতে, তবে আস্তে আস্তে বাড়ছে। সরাসরি আইভিএফ কভার না করলেও কিছু কোম্পানি যেমন স্টার হেলথ রাইডার পলিসি অফার করে, যেখানে 50,000 বা 1 লাখ পর্যন্ত কভার পাওয়া যেতে পারে। ও, রাইডার হিসেবে? হ্যাঁ, আর কিছু ভালো কর্পোরেট হেলথ পলিসিতেও আজকাল এটা ইনক্লুড করা হচ্ছে। সরকারি ক্ষেত্রে তো আয়ুষ্মান ভারত আছেই নির্দিষ্ট শর্তে। ক্লিনিক বাছার সময় তাহলে কি কি দেখা উচিত? শুধু কম খরচ দেখলেই হবে? না না, শুধু খরচ নয়, সাফল্যের হারটাও অবশ্যই দেখতে হবে। সাধারণত 50%-এর বেশি হলে ভালো ধরা হয়। কিন্তু শুধু নম্বর নয়, ক্লিনিকের রিভিউ, ডাক্তারদের অভিজ্ঞতা, প্যাকেজটা কতটা স্বচ্ছ, মানে হিডেন কস্ট আছে কিনা, হ্যাঁ, সেটা খুব জরুরি। আর আপনার পার্সোনাল কেসের জন্য তারা কতটা উপযুক্ত সেটাও বুঝতে হবে। কলকাতায় কম খরচের বিকল্প যেমন আছে, ধরুন 60,000 থেকে 1.5 লাখে 40-60% সাকসেস রেট দিচ্ছে। তেমনি আবার 1 থেকে 2 লাখের মধ্যে কিছু ক্লিনিক আছে যাদের সাকসেস রেট 70% বা তারও বেশি, বিশেষ করে যদি একাধিক সাইকেল লাগে বা আইসিএসআইয়ের মতো পদ্ধতি ব্যবহার হয়। কিছু ক্লিনিকের নাম যদি উদাহরণ হিসেবে বলেন। যেমন ধরুন স্পর্শা আইভিএফ, নোভা আইভিএফ ফার্টিলিটি, অ্যাপোলো ফার্টিলিটি, খ্রিস্টা আইভিএফ, গাইনোভেদা ক্লিনিক। এদের রেঞ্জ আর সাকসেস রেট বিভিন্ন, কারো হয়তো বেসিক প্যাকেজ কম, কারো সাকসেস রেট বেশি। প্রাথমিক কনসালটেশন কি ফ্রি থাকে অনেক জায়গায়? হ্যাঁ, অনেক জায়গায় ফার্স্ট কনসালটেশন ফ্রি বা কম খরচে হয়। সেই সুযোগটা নেওয়া উচিত। যদি আইভিএফ প্রথম পছন্দ না হয় বা খুব বেশি খরচ মনে হয়, তাহলে কি অন্য কোনো পথ আছে? অবশ্যই আছে, যেমন আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এতে খরচ অনেক কম, প্রতি সাইকেলে 10 থেকে 30,000। আচ্ছা। আরেকটা হলো মিনি আইভিএফ। এতে কম ওষুধ লাগে, খরচ মোটামুটি 80,000 থেকে 1,20,000। শুধু ফার্টিলিটি ওষুধ খেয়েও অনেকে কনসিভ করেন, সেটার খরচ 5 থেকে 15,000। আর এছাড়া তো অ্যাডপশন বা সারোগেসির অপশন রইলই। একদম। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, 2025 সালে কলকাতা কিন্তু আইভিএফ ট্রিটমেন্টের জন্য বেশ একটা অ্যাট্রাক্টিভ জায়গা। মানে 60,000 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের অপশন আছে। খরচ কমানোর জন্য প্যাকেজ, সরকারি স্কিম, শহরতলির ক্লিনিক, ইএমআই, এই সব উপায়ে কাজে লাগানো যেতে পারে। আর সাকসেস রেটও কিন্তু বেশ ভালো, 40 থেকে 85% পর্যন্ত। একদম ঠিক। তবে আমার মনে হয় সবথেকে জরুরি হলো এই সব তথ্য জানার পর নিজের জন্য কোনটা ঠিক হবে সেটা একজন ভালো ডাক্তারের সাথে বসে ঠিক করা। কারণ প্রত্যেকের শরীর, সমস্যা, প্রয়োজন তো আলাদা, তাই চিকিৎসা আর খরচ দুটোই সেই অনুযায়ী ঠিক হবে। ঠিক। আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। একদিকে এআই বা এই ধরনের প্রযুক্তি সাফল্যের হার বাড়াচ্ছে, অন্যদিকে খরচও তো বাড়াচ্ছে। ভবিষ্যতে কি এমন হবে যে প্রযুক্তি আর সরকারি উদ্যোগ একসাথে কাজ করে এই চিকিৎসাগুলোকে আরও অনেক বেশি মানুষের নাগালে এনে দেবে? মানে এটা একটা ভাবনার বিষয় কিন্তু।